আমার নিজের বর আমাকে ছেড়ে দিয়ে আমার নিজের ২৪ বছরের মেয়ের সঙ্গে বিয়ে করেছিল। আমার বয়স যখন ৪৫ বছর ছিল, তখন আমার বিয়ে একটা ২৮ বছরের ইয়াং ছেলের সাথে হয়। আমার নাম রিদিমা। আমার কম বয়সের বরের নাম ছিল অতুল। আসলে আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বিয়ে অল্প বয়সে হয়েছিল। আমার বাবা-মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছিল। আমরা ৪ ভাই-বোন ছিলাম। বর্তমানে আমার বাবা-মা নেই এবং আমার ভাই-বোনেরাও সবাই নিজের নিজের সংসার ও কাজকর্ম নিয়ে ব্যস্ত। ছোটবেলায় দেখেছিলাম আমার মা কত কষ্ট করে আমাদের ২ বেলা পেট ভরে খাওয়াতো। কোনো না কোনো দিন তো এমনও হয়েছে যে আমাদের না খেয়ে দিন কাটাতে হয়েছে। ছোট থেকে কষ্ট দেখেছিলাম, তাই আমরা টাকার মূল্যটা জানতাম। আমার ৪ ভাই-বোনদের মধ্যে আমি খুব ট্যালেন্টেড ছিলাম। আমি পড়াশোনাতেও খুব ভালো ছিলাম। আমার বাবা গরিব হলেও আমাদের পড়াশোনায় কোনোদিন বাধা দেয়নি। আমি নিজের টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ বের করে নিতাম এবং আমার পড়াশোনার খরচ বাদে বাকি কিছু টাকা পয়সা বাঁচলে আমার ভাই-বোনদের দিতাম। আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই আমার বাবা-মা আমাকে নিয়ে খুব গর্ব করতেন। তারপর ১৮ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ে এমন একটা ছেলের সঙ্গে হয় যে কিনা বেশ কয়েক বছর আগে থেকেই আমাকে চিনতো ও জানতো। কিন্তু আমি তার ব্যাপারে কিছুই জানতাম না। আসলে আমি স্কুলে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হতাম। তাই আমার স্কুলে খুব ভালো নাম ছিল। আমি নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলাম। কারণ আমি ছোট থেকে বুঝতে পেরেছিলাম পড়াশোনা না করে বড় মানুষ না হতে পারলে এবং নিজের পায়ে না দাঁড়াতে পারলে আমাদের বাড়ির অভাব কোনোদিনই দূর হবে না। তাই আমি মনোযোগ সহকারে পড়াশোনা করতাম এবং মনের মধ্যে জেদ করেছিলাম যে যেমন করে হোক না কেন আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে এবং নিজের ভাই-বোন ও বাবা-মাকে সাহায্য করতে হবে। আমাদের স্কুলে আমার থেকে ৩ বছরের সিনিয়র একটা ছেলে ছিল যে আমার ট্যালেন্ট দেখে আমাকে পছন্দ করেছিল। এই কথাটা আমি বিয়ের পরে জানতে পেরেছিলাম। কিন্তু সে স্কুল লাইফে আমাকে কোনোদিন কিছু বলেনি। সে আমার থেকে ৩ বছর আগে স্কুল পাস আউট করেছিল। তারপর আমার স্কুল পাস করার পরে সে যখন জানতে পারে যে আমার বাবা নাকি টাকা পয়সার অভাবের জন্য আমাকে কলেজে ভর্তি করতে পারেনি, তখন সে ছেলেটা আমার বাড়িতে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। তার নাম ছিল শ্যাম। সে অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। শ্যাম যখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, তখন আমার ইচ্ছে ছিল না বিয়ে করার। আমি তো বাবাকে বলেছিলাম কলেজে পড়াশোনা যা খরচ হবে সেগুলো আমি নিজে থেকেই বের করে নিতে পারবো। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। বাবা তখন আমাকে বলেছিল শ্যাম নাকি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে এবং সে আমাদের স্কুল থেকেই পড়াশোনা করেছে। শ্যাম নাকি বাবাকে বলেছিল সে আমাকে বিয়ে করার পরে পড়াশোনা করার সুযোগ দেবে। সে আমাকে কলেজে ভর্তি করবে। এই কারণে বাবা শ্যামের সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিল। কারণ বাবা জানতো আমি একা হাতে টাকা ইনকাম করে পড়াশোনা করলে আমার ওপরে অনেক বেশি চাপ হয়ে যাবে। তাই বাবা আমার কষ্ট হবে বলে শ্যামের সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিল। তারপর শ্যাম ও তার বাবা যখন আমাদের বাড়িতে এসেছিল, সেদিন দিন পাকা করেছিল বিয়ের। সেদিন আমি প্রথম শ্যামের সঙ্গে পার্সোনালি কিছু কথা বলেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম সে আমাকে কেন বিয়ে করতে চায়। সে তো অনেক বড় লোক, তাহলে আমার মতো গরিব মেয়েকে কেন বিয়ে করতে চায়। শ্যাম তখন আমাকে বলেছিল বিয়ের পরে সে আমাকে সব সত্যি কথা বলবে। শ্যামের সঙ্গে আমার বিয়ের জন্য বাবা অনেক খুশি ছিল, কারণ শ্যাম বড়লোক ঘরের ছেলে ছিল। শ্যামের বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল। বাবা তো অনেক মানে কোনো দিনই ভাবতে পারেনি যে আমার এত বড়লোক ঘরে বিয়ে হবে। তারপর আমার সঙ্গে শ্যামের বিয়ে হয়। বিয়ের পরে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি নিজেই ভাবতে পারিনি যে আমার বিয়ে এত বড়লোক ঘরে হবে। আমার বরেরা ২ ভাই ছিল। শ্যাম মানে আমার বর এই বাড়ির ছোট ছেলে ছিল। বিয়ের প্রথম দিন রাতে আমি নিজের বেডরুমে বসেছিলাম। তারপর শ্যাম যখন রুমে আসে, তখন আমার খুব এক্সাইটেড ছিলাম সব কিছু জানার জন্য। তারপর শ্যাম যখন আমার কাছে আসে এবং আমার হাত ধরে বলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। স্কুলে প্রত্যেক বছর যখন তুমি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য স্টেজে গিয়ে ফার্স্ট প্রাইজ নিতে, তখন থেকে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। ৯০% ছেলেরা মেয়েদের চেহারা দেখে পছন্দ করে, কিন্তু আমি তোমার ট্যালেন্ট দেখে তোমাকে ভালোবেসেছি। কিন্তু স্কুল লাইফে তোমাকে বলার কোনো দিন সুযোগ পাইনি। আজ আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। শ্যামের সব কথা শোনার পরে আমি তাকে বলেছিলাম আমার কপাল যে আমি এত বড় বাড়ির বউ হতে পেরেছি।
এবং তুমি আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে পছন্দ করেছো এবং তোমার জন্য আমি আবার পড়াশোনা করার সুযোগ পাবো। স্যাম আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে পেয়ে অনেক খুশি ছিলাম। তারপর বিয়ের আগে যা কথা হয়েছিল সেই কথা অনুযায়ী সে আমাকে কলেজে ভর্তি করেছিল এবং শ্বশুরবাড়িতে এসে আমি খুব ভালোভাবে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পেরেছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমাকে সেরকমভাবে কোনো কাজ করতে হতো না। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, ওনারা এত বড়লোক হওয়া সত্ত্বেও তাদের কোনো অহংকার ছিল না এবং আমাকেও খুব ভালোবাসতেন। স্যাম তো স্কুল পাস করার পরে আর পড়াশোনা করেনি, সে তার বাবা ও দাদার সঙ্গে অফিস জয়েন করেছিল। এদিকে আমি শ্বশুরবাড়ি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি প্রেগনেন্ট হই, তারপর আমার একটা কন্যা সন্তান হয়। আমাদের খুব ভালোই দিন কাটছিল। আমার মেয়ের যখন 10 বছর বয়স হয় তখন আমার শ্বশুর মারা যান। আমার শ্বশুরের মারা যাওয়ার 1 বছর পরে আমার শাশুড়িও মারা যান। আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ভাসুর ও জ্যাঠানিকে নিয়ে দিল্লি চলে যায়, কারণ আমার শ্বশুরের মেন অফিস দিল্লিতেই ছিল এবং আমার বর এখানকার অফিসটা সামলাচ্ছিল। আমার ভাসুরের দিল্লি চলে যাওয়ার পরে আমার বর একা হয়ে যায়। সে তখন বলে, রিধিমা তুমি আমার সঙ্গে অফিস জয়েন করো, তাহলে আমরা দুজন মিলে অফিসটাকে খুব ভালোভাবে সামলাতে পারবো। দাদার দিল্লি চলে যাওয়ার পরে আমার এখানে কাজের অনেক চাপ হচ্ছে, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার খুব হেল্প হবে। বরের কথা শুনে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপর আমি ও বর আমরা একসঙ্গে অফিসে যেতাম। আমাদের খুব সুন্দর দিন কাটছিল। এদিকে আমাদের মেয়েও বড় হয়ে উঠেছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু সেদিন রাতে আমার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায় এবং ভাবতেও পারিনি আমার জীবনে এত বড় ঝড় আসবে, যে ঝড়ে আমি নিজেই সব কিছু হারিয়ে ফেলবো। সেদিন রাতের বেলা শ্যাম অফিস থেকে বাড়ি ফিরছিল। সেদিন আমি নিজের মেয়ে পায়েলের সঙ্গে ছিলাম, কারণ পায়েলের শরীর খুব খারাপ ছিল। তাই সে আমার হাত ধরে বলেছিল, মা তুমি আমাকে ছেড়ে যেও না, আজ তুমি আমার কাছেই থাকো। তাই আমি সেদিন অফিসে যাইনি। তারপর সেদিন রাত্রি 10টার সময় আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং শ্যামের নাকি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই খবরটা পেয়ে আমি তাড়াতাড়ি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমি ডাক্তারকে বলেছিলাম যত টাকা খরচ হবে হোক, কিন্তু শ্যামকে যেমন করে হোক না কেন বাঁচাতেই হবে। তখন ডাক্তার আমাকে বলেছিল সে আর এই পৃথিবীতে নেই, তাকে হসপিটালে নিয়ে আসার আগেই নাকি মারা গেছে। ওই কথাটা শুনে তো আমি হসপিটালে অজ্ঞান হয়ে গেছিলাম এবং আমার অবস্থা খুব খারাপ হয়েছিল। আমার বিপি অনেক বেশি হাই হয়ে গেছিল। আমার খারাপ অবস্থা দেখে ডাক্তার আমাকেও হসপিটালে অ্যাডমিট করেছিল। আমি ভাবতেও পারিনি স্যাম এভাবে আমাকে ও আমার মেয়েকে ছেড়ে চলে যাবে, কারণ আজ একমাত্র তার জন্য আমি এত ভালো জায়গায় আসতে পেরেছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আজ স্যামের জন্য আমার বাবা মায়ের ভালো অবস্থা হয়েছে, তাদের অভাবও দূর হয়েছে। আর স্যাম আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি। যেদিন স্যামের দাহ হয় সেদিন আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। এত ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, ওটা আমি মেনে নিতে পারছিলাম না। পায়েলের বয়স তখন 13 বছর। স্যামের চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে একা হয়ে গেছিলাম, কারণ আমার বাবা মায়েরও বয়স হয়েছিল, তারাও দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। আমি মাঝে মধ্যে বাবা ও মা এবং আমার ভাই বোনদের সঙ্গে দেখা করতে যেতাম। স্যামের চলে যাওয়ার পরে পায়েল খুব একা হয়ে গেছিল এবং সেও তার বাবাকে খুব মিস করত। স্যামের চলে যাওয়ার পরে আমি 3 মাস অফিসে কোনো কাজকর্ম মন দিয়ে করতে পারিনি, ভেবেছিলাম আর অফিসেই যাব না। তারপর আমার ভাসুর ও জ্যাঠানি আমাকে অনেক বোঝায় ও বলে, দেখো রিদিমা, স্যামের এই বিজনেস নিয়ে অনেক স্বপ্ন ছিল, ওই স্বপ্নগুলো এখন তোমাকে পূরণ করতে হবে। এইভাবে তুমি নিজের জীবন থেকে হার মেনে নিতে পারো না, তোমাকে পায়েলের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তার ভবিষ্যৎ ভালো করার জন্য তোমাকে এই বিজনেস ধরে রাখতে হবে। ভাসুরের কথা শুনে আমার মনে জোর আসে। তারপর আমি আবার অফিসে যাওয়া শুরু করি। ধীরে ধীরে অফিসের সম্পূর্ণ কাজের চাপ আমার ঘাড়ে এসে পড়ে। তখন আমাকে বাধ্য হয়ে অনেক বেশি স্ট্রিক্ট ও আগের মতো আরও বেশি রেসপন্সিবল হতে হয়। স্যামের চলে যাওয়ার পরে তার ভাগের কাজও আমাকেই করতে হতো। অফিসের অনেক বড় বড় ডিল ও মিটিং সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হতো। অফিসে কাজের চাপের জন্য আমি পায়েলকে একদম টাইম দিতে পেতাম না। মাঝে মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকতাম যে অফিস থেকে বাড়ি ফিরতেই পারতাম না। তখন পায়েল নাকি মাসির সঙ্গে ঝামেলা করতো এবং বলতো, আমার মায়ের কাছে আমার জন্য এতটুকুও সময় নেই। এই কথাগুলো আমাদের বাড়ির কাজের মাসি আমাকে ফোন করে বলতো,
যেহেতু মাসির সঙ্গে আমার অনেক বছরের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তাই উনাকে খুব বিশ্বাস করতাম এবং উনিও বাড়ির সব কথা আমাকে বলতেন। স্যামের কিছু অনেক বড় বড় কন্ট্রাক্টও ছিল, যেগুলো সে পুরো করার জন্য দিনরাত এক করেছিল। কিন্তু তার আগে স্যাম আমাদের ছেড়ে চলে যায়। আমি চাইছিলাম সেই কন্ট্রাক্টগুলো যাতে আমি পূরণ করতে পারি, কারণ স্যামের এটা স্বপ্ন ছিল। তাই স্যামের স্বপ্নটা পূরণ করার জন্য আমি দিনরাত কষ্ট করে কাজ করছিলাম। আর এদিকে পায়েল আমার থেকে দূরে হচ্ছিল। এটা আমি ভাবতেও পারিনি যে বরের স্বপ্নটা পূরণ করতে গিয়ে আমি নিজের মেয়েকে নিজের থেকে দূরে করে দিচ্ছি। ধীরে ধীরে পায়েল বড় হয় এবং তার যখন 20 বছর বয়স হয়, তখন আমার ও পায়েলের এমন একটা সম্পর্ক হয় যে সে আমাকে মাও বলে ডাকতো না। তার মনে আমার জন্য বিষ ঢুকেছিল। আমার কাজের চাপ এত বেশি ছিল যে আমাকে প্রায় দিন অফিসেই কাটাতে হতো। কোনো দিন হয়তো মিটিং বা কোনো দিন হয়তো বড় বড় ডিল ম্যানেজ করার এসবই করতে হতো। আমি ব্যস্ত থাকতাম। আমি যখন বাড়িতে থাকতাম না, তখন পায়েল সারা রাত নাকি বাইরে থাকতো। মাসি আমাকে ফোন করে সব কথা বলতো। আমি পায়েলকে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম তাকে বেশি শাসন করলে সে হয়তো বিগড়ে যাবে, কারণ এমনিতেই তার কাছে তার বাবা ছিল না। পায়েল যা কিছু চাইতো আমি তাকে সব দিতাম। আমি পায়েলকে কোনো জিনিসের অভাব হতে দিইনি। তার মুখ খোলার আগেই আমি সব কিছু হাজির করে দিতাম। তা সত্ত্বেও সে এত বিগড়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম আমি ছোটবেলায় যে অভাবের দিনগুলো দেখেছি, সেই দিনগুলো যাতে আমার পায়েলকে দেখতে না হয়, তাই আমি তাকে রানীর মতো করে মানুষ করছিলাম। আমি তাকে টাইম দিতে পারতাম না, কিন্তু তার সমস্ত চাহিদা পূরণ করতাম। সেদিন যখন আমি বাড়িতে ছিলাম, তখন দেখি রাত 1টার সময় আমাদের বাড়িতে বেল বাজছে। আমি তখন নিজে দরজা খুলতে যাই। দরজা খুলে দেখি পায়েল ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে। আমি তখন পায়েলকে বলি, তুমি বাড়িতে ছিলে না? তুমি এত রাতে বাড়ি ফিরছো, তাও আবার ড্রিঙ্ক করে? তোমার সাহস তো কম না? ড্রিঙ্ক করে তুমি আমার সামনে দাঁড়িয়ে মাতলামো করছো। পায়েলের অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি ভাবতেও পারিনি আমার নিজের সন্তান আমার সামনে এই অবস্থায় দাঁড়াবে। সে তো ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। সে তখন আমার কথা শুনে বলে, তুমি বলার কে? আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি তো এ বাড়ির গেস্ট। তুমি তো মাসে 2 থেকে 3 দিন এ বাড়িতে থাকো, তাহলে আমাকে শাসন করার তুমি কে? গেস্ট আছো, গেস্টের মতো থাকো। তোমাকে মা হওয়ার কোনো দরকার নেই। আমাকে একদম শাসন করতে আসবে না। আমার রাস্তা থেকে সরে যাও। পায়েলের মুখ থেকে এসব কথা শুনে আর সহ্য করতে না পেরে আমি তার গায়ে হাত তুলতে যাই। তখন মাসি আমাকে ধরে নেয় ও বাধা দেয় পায়েলের গায়ে হাত তুলতে। তারপর আমি আর সহ্য করতে না পেরে মাসিকে বলি, তুমি পায়েলকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। মাসি তখন আমার কথা শুনে পায়েলকে ওর রুমের মধ্যে নিয়ে যায়। পায়েলের ওই অবস্থা দেখে আমি ওইখানেই বসে কাঁদতে শুরু করে দিই ও ভাবতে থাকি যে আজ যদি পায়েলের বাবা বেঁচে থাকতো, তাহলে পায়েলের আজ এই অবস্থা হতো না। ওই ঘটনাটা হওয়ার কিছুদিন পরে আমাকে একজন ফোন করে বলেছিল পায়েল নাকি তার একজন মুসলিম ছেলে বন্ধুর সঙ্গে প্রত্যেক দিন হোটেলে গিয়ে সময় কাটায়। সেদিন আমি বাড়ি এসে পায়েলকে এই কথাগুলো জিজ্ঞেস করেছিলাম। পায়েল তখন বলেছিল এটা একদম মিথ্যে কথা। তার অনেকগুলো ছেলে বন্ধু আছে, কিন্তু তার কোনো লাভার নেই। সেদিন আমি পায়েলকে বলেছিলাম, তোমাকে আমি অনেক বেশি ছাড় দিয়েছি, তার মানে এই নয় যে তুমি আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দেবে। আমি তোমাকে টাকা পয়সা, ঘোরাফেরা সব কিছু ছাড় দিয়েছি, আর তুমি সেগুলোর এইভাবে সদ্ব্যবহার করছো। আমি এক সময় না খেয়ে দিন কাটিয়েছি। টাকার মূল্যটা আমরা বুঝতে পারি, কিন্তু তুমি সব কিছু হাতের কাছে পেয়ে গেছো, যার জন্য তুমি টাকার মূল্যটা বুঝতে পারবে না। আর এই টাকার জন্য তুমি দিন দিন বিগড়ে যাচ্ছ। তুমি তো এটাও ভুলে গেছো যে আমি তোমার মা। পায়েল তখন অনেক জোরে জোরে হেসে বলে, তুমি আমার মা হতেই পারো না। তুমি যদি আমার মা হতে, তাহলে দিনরাত টাকা ইনকাম করার জন্য অফিসে পড়ে থাকতে না। ছোট থেকে তুমি আমাকে বাড়িতে একা ফেলে চলে যেতে অফিসে। আমাকে মাসি সামলাতো। শুধু টাকা পয়সা দিয়ে দিলেই মা হয়ে যাওয়া যায় না। তুমি শুধু টাকা পয়সা দিয়েছো, আর অন্য কিছু দিতে পারোনি। তুমি কোনোদিন ভালোবাসা দিতে পারোনি। এর জন্যই তোমাকে এখন আর মা বলতেও ভালো লাগে না। আমি তখন পায়েলের কথা শুনে বলি, ঠিক আছে, আজ থেকে তোমার সব পকেট মানি বন্ধ। তোমাকে আমি 1 টাকাও দিব না। তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব জিনিস এনে দেব, কিন্তু তোমাকে আমি 1 টাকাও দেব না। এটা আমার শেষ কথা। পায়েল তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলে, তুমি এরকম করতে পারো না। আমি টাকা ছাড়া থাকতে পারবো না। তুমি আমার পকেট মানি বন্ধ করতে পারবে না। আমি তখন পায়েলকে বলি, তুমি যদি নিজেকে চেঞ্জ না করো,
তাহলে আমি তোমাকে 1 টাকাও দেব না। আর হ্যাঁ, আজ থেকে তুমি নিজের কাজ নিজেই করবে। তোমার যা খেতে ইচ্ছে করবে তুমি সেটা নিজে রান্না করে খাবে। মাসি তোমার জন্য কোনো কাজ করে দেবে না। মাসি আজ থেকে আমাদের বাড়িতে থাকবেই না, তাই তোমার কাপড় কাচা এবং তোমার বাকি সমস্ত কাজ তুমি নিজেই করবে। এটাই আমার শেষ কথা। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে রওনা দিই। অফিস যাওয়ার সময় পায়েলের প্রত্যেকটা কথা মনে করে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। সেদিন আমি ভেবে নিয়েছিলাম প্রত্যেক দিন 5 মিনিট হলেও আমি পায়েলকে সময় দেব। সেদিন আমি অফিস থেকে বাড়ি এসে পায়েলের সঙ্গে একটু নর্মাল হওয়ার চেষ্টা করেছিলাম। তারপর আমি একটু একটু করে পায়েলকে সময় দিতাম। তারপর আমি ধীরে ধীরে আমার মনে হচ্ছিল পায়েল যেন আমার সঙ্গে নর্মাল হওয়ার চেষ্টা করছিল। সেদিন আমি ও পায়েল সকালবেলায় উঠে এক্সারসাইজ করছিলাম। ঠিক ওই সময় আমার কোমরে ব্যথা উঠে যায়। পায়েল তখন আমাকে ধরে নিয়ে যায় আমার বেডরুমে। তারপর আমাকে বুঝিয়ে বলে, মা দেখো, তোমার অনেক বয়স হয়েছে, তুমি এইভাবে উল্টোপাল্টা নিজের ইচ্ছে মতো এক্সারসাইজ করো না। একটা ট্রেনার বাড়িতে রেখে দাও, তাহলে সে তোমাকে সঠিকভাবে এক্সারসাইজ করিয়ে দেবে। তুমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দাও যে তোমার একটা ট্রেনার দরকার। তারপর দেখো কত ট্রেনার এখানে আসার জন্য লাইন লাগিয়ে দেবে। পায়েল যখন আমাকে ভালোবেসে এই কথাগুলো বলেছিল তখন আমার মনটা ভরে যাচ্ছিল। পায়েলের মনে আমার প্রতি এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছিল এবং আমার ধীরে ধীরে বিশ্বাস হচ্ছিল যে পায়েল হয়তো বুঝতে পেরেছে যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি তখন তার কথায় রাজি হয়ে যাই এবং আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই যে আমার একটা ট্রেনার লাগবে। তার 1 ঘন্টা পরেই দেখি একটা ট্রেনার আমাদের বাড়িতে আসার জন্য রাজি হয়েছিল। তার পরের দিন সকালবেলায় আমি ওই ট্রেনারের জন্য অপেক্ষা করছিলাম। তারপর দেখি সেই ট্রেনার চলে এসেছে। সেই ট্রেনারের বয়স কাছাকাছি 28 বছর ছিল এবং সে দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল। আমাদের এই ট্রেনারের নাম ছিল অতুল ঘোষ। অতুল যখন প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতে শুরু করে তখন ধীরে ধীরে সে আমাদের বাড়ির মেম্বারের মতোই একজন হয়ে ওঠে। কিন্তু জানি না কেন পায়েলের অতুলকে একদম পছন্দ করতো না। আমি তখন সকালবেলায় অতুলের সঙ্গে এক্সারসাইজ করতাম, পায়েল কিন্তু আসতো না এবং সে একদিন আমাকে পার্সোনালভাবে বলেছিল সে অতুলকে পছন্দ করে না। আমি তখন পায়েলকে জিজ্ঞেস করেছিলাম তাকে পছন্দ না করার কারণটা কী। সে তখন উত্তর দিয়েছিল তার নাকি মনে হয়েছিল অতুল নাকি আমার দিকে লুকিয়ে লুকিয়ে তাকায় এবং তার মনে এটাও হয়েছিল যে আমাকে নিয়ে হয়তো কোনো ফিলিংস আছে। আমি তখন পায়েলকে বলেছিলাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? আমার বয়স 45 বছর, অতুলের বয়স 28 বছর। সে আমার থেকে অনেক ছোট। সে আমাকে ওইভাবে কেন দেখবে? তোমার মনের এটা ভুল ধারণা। কিন্তু আমি পায়েলকে কোনো মতেই বুঝিয়ে উঠতে পারিনি। এদিকে অতুলের সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, কারণ অতুল 28 বছরের হলেও সে 40 বছরের ছেলেদের মতোই কথা বলতো। আমি তখন পায়েলের ব্যাপারে তাকে বলেছিলাম। তখন সে আমাকে বলেছিল আমি যাতে পায়েলের সঙ্গে একটা বন্ধুর মতো ট্রিট করি তাহলে পায়েল ঠিক হয়ে যাবে। আমি যখন অতুলকে বলেছিলাম পায়েল তোমাকে পছন্দ করে না, তখন অতুল বলেছিল ধীরে ধীরে পায়েল আমাকে পছন্দ করবে এবং আমি সব কিছু ঠিক করে দেব। তখন অতুলকে বলেছিলাম তার মানে তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারলাম না। অতুল তখন হঠাৎ করে আমার হাত ধরে বলে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেতে চাই। আমি তখন তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে বলেছিলাম তোমার সাহস কী করে হলো আমার হাত ধরার? আমি তোমার সঙ্গে ফ্রিভাবে কথা বলছি, তার মানে এই নয় যে তুমি লিমিট ক্রস করবে। অতুল তখন বলেছিল আমি কোনো লিমিট ক্রস করছি না। আমি এই ব্যাপারে পায়েলের সঙ্গে কথা বলবো। আমি যদি পায়েলকে রাজি করাতে পারি তারপরেও কি তুমি আমাকে বিয়ে করবে না? আমি পায়েলের একজন ভালো বাবা হয়ে দেখাবো। আমি পায়েলের মাথার ছাদ হতে চাই। আমি পায়েলকে বাবার মতো ভালোবাসা দিতে চাই। তুমি কি চাও না? আমি তখন অতুলের মিষ্টি মিষ্টি কথায় ফেঁসে যাই। আমি ভাবতেও পারিনি সে আমার পিঠ পিছনে এত বড় চক্র খেলেছিল। তখন আমি তাকে একটাই কথা বলি, এই ব্যাপারে আমাকে ভাবার জন্য অনেক টাইম লাগবে। আমি এমন কোনো কাজ করতে চাই না যার জন্য আমার মেয়ে আমার থেকে দূরে সরে যায়। এই বলে আমি মাথা নিচু করে ঘরে চলে আসি। তার পরের দিন অতুল আমাদের বাড়ি আসেনি। আমি তাকে রাগ করে ফোনও করে ডাকিনি।
তারপর সন্ধ্যাবেলায় আমি যখন অফিস থেকে বাড়ি ফিরে আসি তখন দেখি পায়েল এবং অতুল লিভিং রুমে বসে অনেক জোরে জোরে দুজন মিলে হাসছে। আমি তো ওটা দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ পায়েল তো অতুলের সঙ্গে মজা করা তো দূরের কথা, সে তো অতুলের সঙ্গে কথাও বলতে পছন্দ করতো না। তারপরে পায়েল আমার দিকে এগিয়ে এসে আমার গালে একটা চুমু দিয়ে বলে, মা, আমি আজ অনেক খুশি, কারণ আমি আজ অনেক দিন পরে বাবার মতো কাউকে নিজের পাশে পেয়েছি। আর আমি চাই তুমি অতুল বাবার সঙ্গে বিয়ে করো এবং আমি এই বিয়েটা করিয়ে দেব। আমি তখন পায়েলের কথা শুনে বলি, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কথা বলছো? কারণ আমার মনে এটা বিশ্বাস ছিল যে পায়েল কোনোদিন আমার ও অতুলের বিয়ের জন্য রাজি হবে না। আমি যখন বিয়ের জন্য রাজি হয়নি তখন পায়েল আমার হাতে পায়ে ধরে বলে, মা, তুমি আমার খুশির জন্য এটা করতে পারবে না? অতুল বাবার মতো তোমাকে আর কেউ ভালোবাসা দিতে পারবে না। আর তুমি কতদিন একা থাকবে? তুমি কি চিরকাল একা থাকবে? আমি তখন পায়েলের হাত ধরে বলি, তুমি যেটা করতে চাইছো সেটা কোনো দিন হবে না, কারণ অতুল আমার থেকে অনেক ছোট। সমাজের লোক হাসাহাসি করবে, সমাজের লোক আমারকে নিয়ে ঠাট্টা করবে। পায়েল তখন বলে, সমাজের লোক কী বলবে তাতে আমার কি যায় আসে? তোমাকে অতুল বাবার সঙ্গে বিয়ে করতেই হবে। বাবা তোমাকে অনেক ভালোবাসে, আর আমি জানি তুমিও কোথাও না কোথাও অতুল বাবাকে মনে মনে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। পায়েলের কথা শুনে আমি মাথাটাকে নিচু করিনি। তখন অতুল আমার কাছে এসে বলে, আমি পায়েলকে রাজি করেছি, এবার তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। এমনিতেও আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, কিন্তু বলতে ভয় পাও। পায়েল ও অতুলের কথা শুনে আমি এই বিয়ের জন্য রাজি হয়ে যাই। তখন জানি না কেন আমারও তখন একটু হলেও মনে হয়েছিল যে আমি হয়তো মনে মনে অতুলকে পছন্দ করে ফেলেছি, যার জন্যই হয়তো আমিও এই বিয়েতে রাজি হয়ে গেছি। তারপর পায়েলের খুশির জন্য আমি 2 দিন পরে অতুলের সঙ্গে বিয়ে করে নিই। বিয়ের দিন রাতে অতুলের সঙ্গে আমার ফুলশয্যার রাত ছিল। অতুল যখন আমার কাছে আসার চেষ্টা করছিল আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, আমি শুধু পায়েলের খুশির জন্য এই বিয়েটা করেছি, তাই আমি তার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারবো না। তাই অতুল আমাকে আর জোর করেনি। অতুল যেহেতু গ্রামের ছেলে ছিল তাই সে এই শহরে ভাড়া বাড়িতে থাকতো। বিয়ের আগে অতুলকে বলেছিলাম তাকে আমাদের বাড়িতেই আমার ও পায়েলের সঙ্গে থাকতে হবে। এতে অতুলের কোনো আপত্তি ছিল না। এইভাবে বেশ ভালোই কাটছিল। আমি তো অতুলকে পছন্দ করতে লেগেছিলাম এবং তাকে অনেক বিশ্বাসও করেছিলাম। অতুল পায়েলকে খুব ভালোবাসতো, সে পায়েলের সঙ্গে সারাদিন টাইম কাটাতো এবং সে পায়েলকে বাইরে ঘুরতেও নিয়ে যেত। পায়েল তো অতুলের সঙ্গে অনেক খুশি ছিল এবং পায়েলের খুশি দেখে আমিও অনেক খুশি ছিলাম। আমার অফিস চলে যাওয়ার পরে অতুল সারাদিন বাড়িতেই থাকতো। এইভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার আমরা 3জন খুব ভালো ছিলাম এবং খুব ভালোই আমাদের দিন কাটছিল। সেদিন রাত্রেবেলায় অতুল আমাকে বলে তার 1 লক্ষ টাকার দরকার। আমি তখন অতুলকে জিজ্ঞেস করেছিলাম সে এত টাকা নিয়ে কি করবে? অতুল তখন বলেছিল সে একটা ব্যবসা করতে চায়। আমি তখন অতুলকে বলেছিলাম, আমি তো ইনকাম করছি, তারপরে আবার নতুন করে তোমাকে ব্যবসা করার কি দরকার? অতুল তখন বলেছিল, তুমি ইনকাম করে সংসার চালাচ্ছ, এর জন্যই তো আমার খুব লজ্জা লাগছে, আমার নিজের খুব ছোট মনে হচ্ছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে পরে আমি তোমাকে টাকাটা ফিরিয়ে দিতাম। আমিও নিজে থেকে তোমার ও পায়েলের জন্য কিছু করতে চাই। আমি অতুলের কথা শুনে তার হাত ধরে বলি, আরে, তুমি নিজেকে ছোট ভাবছো কেন? আমি তোমার সাহায্য করব। আমি তোমাকে 1 লক্ষ টাকা ধার দেব ব্যবসার জন্য, পরে তুমি আমাকে এই টাকাটা দিয়ে। তারপর আমি সেদিন প্রথম অতুলের সামনে লকারের চাবিটা বের করেছিলাম এবং লকার খুলে তাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। ওই লকারের মধ্যে আমার 8 লক্ষ টাকা নগদ ছিল এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল যে আমি লকারের চাবিটা কোথায় রাখছি। আমি তো অতুলকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি সে এইভাবে আমাকে ঠকাবে এবং আমার সাথে বেইমানি করবে। তারপর সেদিন রাতের বেলায় আমিও অতুল নিজের রুমে শুয়ে পড়ি। সকালবেলায় যখন আমার ঘুম ভাঙে তখন দেখি অতুল বিছানায় নেই। আমি ভেবেছিলাম সে হয়তো বাথরুমে আছে। রুম থেকে বেরিয়ে আমি যখন পায়েলের রুমে যাই তখন দেখি পায়েলও রুমের মধ্যে নেই। আমি ভেবেছিলাম তারা বাবা মেয়েতে হয়তো এক্সারসাইজ করতে গেছে। তারপর আমি যখন গার্ডেনে যাই তখন দেখি সেখানে কেউ নেই। তারপরে পুরো বাড়ি খোঁজ করার পরে যখন তাদের দুজনকে দেখতে পাইনি তখন আমি পায়েলকে ফোন করেছিলাম। পায়েলকে ফোন করে যখন আমি জিজ্ঞেস করেছিলাম সেও তার বাবার কোথায় আছে, তখন পায়েল অনেক জোরে হেসে বলে, আমি অতুলকে বিয়ে করে নিয়েছি, আমি বাবাকে বর বানিয়েছি। পায়েলের কথা শুনে আমি তখন বলি, তুই এসব কী কথা বলছিস? ইয়ার কি একটা লিমিট থাকে। পায়েল তখন বলে,
আমি কোনো ইয়ার্কি করছি না। আমি অতুলকে বিয়ে করেছি এবং আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি এখন ওই বাড়িতে একাই থাকো। আমি তখন পায়েলকে বলি, তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস? পায়েল, আমার সঙ্গে এইসব ইয়ার্কি করিস না। আমি এই ধরনের ঠাট্টা একদম পছন্দ করি না। তুই কোথায় আছিস মা? বাড়ি ফিরে আয়। পায়েল তখন রেগে বলে, বললাম তো আমি ওই বাড়ি ফিরে আর যাব না। আমি অতুলের সঙ্গে বিয়ে করে নিয়েছি এবং আমাকে খোঁজ করার একদম চেষ্টা করবে না। আমি যেখানে আছি খুব ভালো আছি, আর তুমিও নিজের মতো খুব ভালো থাকো। এই বলে পায়েল নিজের ফোনটা কেটে দেয়। তারপরে আমি তাকে ফোন করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ফোনের সুইচ অফ করে রেখেছিল। আমি যখন অতুলকে ফোন করেছিলাম তার ফোন সুইচ অফ ছিল। তারপর আমি তাদের খোঁজ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তাদের খোঁজ পাইনি। ওই ঘটনাটা হতে আজ 7 দিন হয়ে গেছে, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। পায়েলের চলে যাওয়ার পরে আমি একটা জ্যান্ত লাশ হয়ে গেছিলাম। সেদিন পায়েল ও অতুল আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সেদিন আমি লকারটা খুলে দেখেছিলাম, সেখানে থেকে টাকা গয়না চুরি হয়েছিল। ওই লকারের চাবি আমি কোথায় রাখতাম সেটা একমাত্র অতুলই জানতো। তাই সেদিন আমি বুঝতে পেরেছিলাম অতুল আমার লকার থেকে টাকা গয়না চুরি করেছিল। আমি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বুঝতে পারছিলাম না পায়েল কেন এরকম করছিল। ভেবেছিলাম থানায় গিয়ে পায়েলের নামে রিপোর্ট করব, কিন্তু আবার ভাবলাম সে যদি আমার কাছে নিজে থেকে ফিরে আসে। এভাবে আমি প্রত্যেক দিন দরজার সামনে বসে এজন্য অপেক্ষা করতাম, মানে তাদের জন্য অপেক্ষা করতাম, আর ভাবতাম আজ হয়তো পায়েল বাড়ি ফিরে আসবে। কিন্তু এভাবে প্রায় 1 মাস হয়ে গেছিল, পায়েল আসেনি। আর আমি ওই দরজার সামনে বসে পায়েলের জন্য অপেক্ষা করতাম। তারপর একদিন দেখি আমার গার্ডেনের দরজা খুলে কেউ একজন বাড়ির দিকে আসছে। তারপর কাছে আসতেই দেখি পায়েল, কিন্তু পায়েলের একই অবস্থা, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, জামা কাপড় ছিঁড়ে গেছে। পায়েলের দেখে আমি তাকে জড়িয়ে ধরি। ও পায়েল আমাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। আমি তখন বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি এবং অনেক কাঁদাকাঁদি করে বলি, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলিস মা? আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। তারপর আমি পায়েলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিই। খাবার খাওয়ার পরে সে আমাকে জড়িয়ে ধরে এবং বলে, মা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম এবং তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, যার জন্য ভগবান আমার সঙ্গে এরকম করেছেন। তারপর পায়েল আমাকে সব সত্যি কথা বলে দেয়। আসলে পায়েল অতুলকে ভালোবাসতো। আমি যখন পায়েলের পকেট মানি এবং বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তখন পায়েল চালাকি করে অতুলকে আমার বাড়িতে ডেকেছিল ট্রেনার হিসাবে, এবং আমি যখন অফিসে চলে যেতাম তখন পায়েল অতুলের সঙ্গে সম্পর্ক করত, যেটার ব্যাপারে আমি কোনোদিন জানতেও পারিনি। তারপর পায়েল অতুলকে বলেছিল সে যাতে আমাকে বিয়ে করে এবং আমার মনে তার প্রতি বিশ্বাস ও ভরসা তৈরি করে। তারপর অতুলকে বিয়ে করার পরে আমি যখন তাকে টাকা পয়সা এবং সোনা গয়নার ব্যাপারে সব কথা বলবো, তারপর অতুল ও পায়েল যখন জানতে পারবে আমার টাকা পয়সা ও সোনা গয়না কোথায় আছে, তখন তারা দুজনে আমার সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে। এবং তারা সেটা ভেবেছিল, মানে যেটা ভেবেছিল সেটাই হয়েছিল। সেই দিন রাতের বেলায় দুজন লকার থেকে টাকা পয়সা গয়না বের করে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর অতুল পায়েলকে নিয়ে অন্য শহরে গেছিল। সেখানে গিয়ে তারা একটা ভাড়া বাড়িতে উঠেছিল। তারপর ওই বাড়িতে পায়েলের সঙ্গে অতুল 2 দিন ছিল। তারপরে সেদিন সকালে পায়েলের ঘুম থেকে উঠে দেখে অতুল বাড়িতে নেই এবং সোনা গয়না টাকা পয়সা কিছু নেই। তারপরে পায়েল যখন অতুলকে ফোন করে, অতুলের ফোন সুইচ অফ আসছিল। পায়েল তখন বুঝতে পারে অতুল তাকে ঠকিয়েছে। আমার সোনা গয়না 8 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। ওই সময় পায়েলের কাছে 1 টাকাও ছিল না যে সে আমাকে ফোন করে এই কথাগুলো বলবে। এবং পায়েল যেহেতু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই সে লজ্জায় আমাকে আর ফোন করতে পারেনি। অতুল যখন পায়েলকে একা ছেড়ে পালিয়ে গেছিল, তারপরে পায়েলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। পায়েল যখন ওই বাড়ি ভাড়া দিতে পারেনি, তখন বাড়ির মালিক পায়েলের হাতের আঙুল থেকে সোনার আংটিটা জোর করে খুলে নেয় এবং তাকে মারধর করে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। ওই দিন সোনার আংটিটা আমি পায়েলকে তার জন্মদিনে উপহার হিসাবে দিয়েছিলাম। ওই মুহূর্তে পায়েলের কাছে আর কিছু ছিল না। তারপর সে বাধ্য হয়ে রাস্তায় বসে ভিক্ষা করে। সেদিন পায়েল বুঝে গেছিল যে নিজের মাকে ঠকিয়ে সে কত বড় অন্যায় পাপ করেছে। সেদিন যেহেতু ভুল করেছিল এবং সে নিজের ভুল বুঝতে পেরেছিল, তারপর সে মনের জোর হারায়নি। অনেক কষ্ট করে লোকের কাছে সাহায্য চেয়ে টাকা জোগাড় করে আজ আমার কাছে ফিরে আসতে পেরেছে। আমার কাছে ফিরে আসার পরে পায়েল আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল এবং বুঝতে পেরেছিল এই জীবনে একটা টাকার কত মূল্য আছে এবং জীবনে বাবা মায়ের কত মূল্য আছে। সে বুঝতে পেরেছিল একটা
আলগা মানুষকে বিশ্বাস করে নিজের মাকে ঠকিয়ে অনেক বড় ভুল করেছিল। পায়েলের মুখ থেকে সব কিছু শোনার পরে আমি অতুলের নামে থানায় গিয়ে রিপোর্ট করেছিলাম, কারণ সে আমার 8 লক্ষ টাকা ও অনেকগুলো সোনা গয়না নিয়ে পালিয়েছিল। এই জন্যই বলে, নিজের বাবা মা যতই শাসন করুক না কেন, বাবা মা কোনোদিন তার সন্তানের খারাপ চাইবে না। প্রত্যেকটা বাবা মা সবসময় তার সন্তানের জন্য ভালোই চাইবে। তাই বাবা মাকে ভালোবাসা ও তাদের শ্রদ্ধা করা প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য। ভুল করেও কেউ পায়েলের মতো নিজের মাকে কিংবা বাবাকে ঠকাবে না, নইলে পায়েলের মতো এই খারাপ দুর্গতি হবে। আজ আমি ও পায়েল একসঙ্গে একই বাড়িতে থাকি। পায়েল এত চেঞ্জ হয়ে গেছে যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার পায়েল একদিন এত বুদ্ধিমতী হবে। ওই ঘটনাটা হতে আজ 3 বছর হয়ে গেছে। পায়েলের জন্য আমি একটা ভালো পাত্র দেখেছি এবং ওই ছেলের সাথে পায়েলের বিয়ের কথা ভাবছি। পায়েলকে যখন বলেছিলাম আমি তার জন্য একটা পাত্র দেখেছি, তখন পায়েল আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা আমি তোমাকে ছেড়ে এ বাড়ি থেকে কোথাও যাব না, আমি তোমার সঙ্গে এই বাড়িতেই থাকবো, আমি চিরকাল তোমার সেবা করতে চাই, আমার বিয়ে করার কোনো দরকার নেই। আমি তো ভাবতেও পারিনি আমার পায়েল একদিন এত রেসপন্সিবল হবে এবং এই পৃথিবীতে একমাত্র বাবা মায়ের ভালোবাসা তার বাচ্চাদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা হয়। তাছাড়া এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে স্বার্থ বজায় রেখে কাজ করে। বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।